তাই না? বাট সবাই সফল হয় না। কেন হয় না? কারণ হচ্ছে সফলতা এবং ব্যর্থতা এই দুইটা জিনিস ডিপেন্ড করে শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনার উপরে। খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলোচনা করব, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। সফলতা এবং ব্যর্থতা এই দুইটা জিনিস টোটালি ডিপেন্ড করে আমাদের চিন্তা ভাবনার উপরে, আমাদের মেন্টালিটির উপরে। সো আমার আজকের এই ট্রেনিংয়ের নামটা হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট। মাইন্ড ম্যানেজমেন্ট, আমাদের মাইন্ড কিভাবে কাজ করে, আমরা কিভাবে আমাদের মাইন্ডটাকে ম্যানেজ করব, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমি যেটা দেখাবো, আপনারা দেখেছেন এই এলিফ্যান্ট সার্কেল, এটা সম্পর্কে কে কে জানেন? অনেকেই জানেন। আমি যদি বলি যে একটা হাতি অনেক শক্তিশালী না? একটা ভাগকে যদি আপনি রশি দিয়ে ভালো করে বেঁধে 20-30 জন যদি টেনে ধরেন, তাকে কিন্তু কন্ট্রোল করা যাবে, যাবে না? কিন্তু একটা হাতিকে যাবে? যাবে না। 500 জনও কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আপনারা দেখেছেন যে একটা সার্কাসের যে হাতিগুলো আছে, একটা রশি দিয়ে ছোট্ট একটা খুঁটির সাথে বেঁধে দিলে সে এই খুঁটি কখনো উঠে চলে গেছে এরকম রেকর্ড নাই, আছে? তার শরীরে কি এই শক্তি নাই যে সে এই রশিটা ছিঁড়ে ফেলবে? তাহলে সে রশিটা ছিঁড়তে পারে না কেন? কারণ রশিটা তার পায়ে না, রশিটা হচ্ছে তার মাইন্ডে। যেমন এই হাতিটা যখন ছোট থাকে তখন এটাকে ধরে তার পায়ের মধ্যে শক্ত রশি দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়। যেহেতু সে বাচ্চা, তার শরীরে ওই পরিমাণ শক্তি নাই যে এই রশিটা ছিঁড়ে ফেলবে, কিন্তু সে বারবার এটা ট্রাই করে, বারবার ট্রাই করতে করতে তার পা থেকে রক্ত বের হয়ে যায়, কিন্তু সে এটা ছিঁড়তে পারে না। এইভাবে বছরের পর বছর যখন এই রশি ছিঁড়তে না পারে, তার ব্রেনের মধ্যে এটা সেট হয়ে যায় যে আমার পক্ষে এই রশি ছেঁড়া কখনোই সম্ভব না। এরপর সে যখন বড় হয়ে যায়, তখন এই ছোট্ট রশিটা যখন তার পায়ে বেঁধে দেওয়া হয়, সে যখন পাটা উঠাতে যায়, এখানে যখন হালকা একটু টান লাগে, তখন তার ওই ব্রেন কাজ করে, এই রশি তো ছেঁড়া সম্ভব না। সে আর কখনো চেষ্টাই করে না, আর এই চেষ্টা না করার কারণে সে সারা জীবনের জন্য বন্দী হয়ে যায়। আমরা মনে করতেছি এটা ওই হাতির গল্প। আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম। আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাইছে, আমরা চাইলে প্রত্যেকটা মানুষ, এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ বিল গেটস হতে পারি, প্রত্যেকটা মানুষ এলন মাস্ক হতে পারি, কিন্তু হতে পারছি না, কারণ আমরা চেষ্টাই করছি না। আমাদের এই ভেরিয়েন্টটা হচ্ছে আমাদের ব্রেইনে। আমরা চাইলে পারি। এলন মাস্ক কিন্তু অন্য গ্রহ থেকে আসে নাই, আসছে? বিল গেটস অন্য গ্রহ থেকে আসছে, তাহলে সে পারলে আমি কেন পারবো না? কারণ হচ্ছে তার মাইন্ড সেট আপ আর আমার মাইন্ড সেট আপটা এক না। এটাই হচ্ছে মূল পার্থক্য। দেখেন, বিজ্ঞান বলছে যে একটা মানুষের ব্রেনের যে পাওয়ার, একটা বোকাশোকা একটা মানুষের ব্রেনের যে পাওয়ার, এটা 1000 সুপার কম্পিউটারের চেয়েও বেশি শক্তিশালী, বেশি ক্ষমতা সম্পন্ন। যেখানে একটা সুপার কম্পিউটার দিয়ে সারা পৃথিবী কন্ট্রোল করা সম্ভব। তাহলে একটা বোকা মানুষের ব্রেইনের পাওয়ার যদি 1000 সুপার কম্পিউটারের সমান হয়, তাহলে আমরা যারা স্বাভাবিক মানুষ আছি, আমাদের ব্রেইনের পাওয়ার কত? অনেক বেশি না? কিন্তু সমস্যাটা কোথায় জানেন? কারণ আমি নিজেই জানি না যে আমার কাছে এত ক্ষমতাশীল একটা জিনিস আছে, এত ক্ষমতা সম্পন্ন একটা জিনিস আছে। এটার ক্ষমতা যে কত, এটা আমি নিজেই জানি না। এই ক্ষমতা কিভাবে আমি প্রয়োগ করবো, এটাও জানি না।
তো বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনার বাড়ির উঠোনে আপনার পূর্বপুরুষরা একটা সোনার মটকি, আমাদের গ্রাম্য ভাষায় মটকি বলে, আপনাদের ওদিকে কি বলে? মটকি, মটকি চিনেন তো? একটা স্বর্ণ ভরা মটকি পুঁতে রাখছে, কিন্তু আপনি জানেন না। তাহলে এই জানা আর না জানা, এটা থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক একই রকমভাবে আল্লাহ আমাদেরকে এত পাওয়ার দিছে, যেটা না জানার কারণে আমরা এটাকে প্রয়োগ করতে পারতেছি না। সো আমার এটা থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা? তো দেখেন, সুপার কম্পিউটারের সাথে তুলনা করা হয়েছে। কম্পিউটারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, আরেকটা কি? সফটওয়্যার। হার্ডওয়্যার কি? এই যে এগুলা যা চোখে দেখা যায় এবং ধরা যায়, তাই না? মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, হ্যাঁ, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আরেকটা পার্ট কি? সফটওয়্যার। সফটওয়্যার কি দেখা যায়? আপনাদের মোবাইলে অনেক ভিডিও আছে না? অনেক ছবি আছে না? একটা মোবাইল ভাঙিয়ে একটা ছবি বের করতে পারবেন? হ্যাঁ, একটা ভিডিও বের করতে পারবেন? এগুলো হচ্ছে সফটওয়্যার, এগুলা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এটা হচ্ছে শুধুমাত্র কিছু গাণিতিক সংকেত। এখানে কিছু গাণিতিক সংকেত আছে যেগুলো কখনো স্পর্শ করা যায় না। আপনার আমাদের মোবাইলে বা কম্পিউটারে অনেক সময় ভাইরাস অ্যাটাক করে না? ভাইরাস অ্যাটাক করলে কি হয়? হ্যাং হয়ে যায় না? এই হ্যাং হয়ে গেলে ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা কি করি? অ্যান্টিভাইরাস ব্যবহার করি। এটারে ফার্স্টে ক্লিন করি, দেন অ্যান্টিভাইরাস মেরা দিই, যাতে আর এই ভাইরাস আবার অ্যাটাক করতে না পারে, ঠিক কি না? এটা হলো কম্পিউটারের হচ্ছে এটা। ঠিক একই রকমভাবে আমাদের ব্রেইনেরও কিন্তু দুইটা পার্ট, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার কি? মগজ, যেটা আমরা কুরবানির সময় রান্না করে খাই, হ্যাঁ, গরুর, খাসির। ঠিক মানুষেরও কিন্তু সেম একটা মগজ আছে না? এটা হচ্ছে হার্ডওয়্যার। এখন আমাদের ব্রেইনে কম্পিউটারে যেমন সফটওয়্যার আছে, সেম সফটওয়্যার কিন্তু আমাদের ব্রেইনে আছে। আপনি একটু চিন্তা করেন, আপনার ব্রেইনের মধ্যে কোটি কোটি ইনফরমেশন আছে না? এই যে আমি কথা বলতেছি, এটা কোথা থেকে, এই ইনফরমেশনগুলো কোথায় সেভ করা? আমার ব্রেইনে সেভ করা। আমার ব্রেইনে কোটি কোটি ছবি সেভ করা আছে, কোটি কোটি দৃশ্য সেভ করা আছে, যেটা খালি চোখে দেখা যায় না। ওই কম্পিউটারের মতো সেম। আপনি একটা ব্রেইন থেকে যতই চেষ্টা করেন একটা ছবি বের করে নিয়ে আসতে পারবেন? একটা সিনারি বের করে নিয়ে আসতে পারবেন? কম্পিউটারে যেমন পারা যায় না, আমাদের ব্রেইনেও পারা যায় না। কম্পিউটারে যেমন ভাইরাস অ্যাটাক করে, তখন আমরা কি করি? আচ্ছা, এবার আসেন, কম্পিউটার আমরা সেট আপ করি কীভাবে? আমরা যখন বাজার থেকে একটা কম্পিউটার কিনি, তখন এখানে কিছু সফটওয়্যার ইনস্টল করি না? উইদাউট সফটওয়্যারে আপনার ল্যাপটপের কোনো ভ্যালু আছে? আপনার ল্যাপটপ থেকে সকল সফটওয়্যার আপনি ডিলিট করে দেন, আপনার ল্যাপটপের কোনো দাম আছে? এটাতে কিছু করতে পারবেন না। মানুষ যখন জন্মায় তখন তার ব্রেনটাও সেম থাকে, একদম ক্লিন। আমরা যেমন একটা কম্পিউটার কিনে এনে এখানে সফটওয়্যার ইনস্টল করি, সেম আমাদের প্রত্যেকটা ব্রেইনের সফটওয়্যার ইনস্টল হয়। এই সফটওয়্যারগুলো কোথা থেকে ইনস্টল হয়? সফটওয়্যারগুলো ইনস্টল হয় হচ্ছে আমরা জন্মের পর থেকে যা দেখতেছি, যা শুনতেছি, এইখান থেকে আমাদের সফটওয়্যার ইনস্টল হয়। আপনি দেখেন, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের একটা বাচ্চা জন্মের পর থেকে বাংলা ভাষা শুনতে শুনতে বড় হয়, সে কিন্তু বড় হয়ে বাংলা ভাষাই বলতেছে, কারণ তার সফটওয়্যার কি? বাংলা।
আর যে আমেরিকায় তার সফটওয়্যার হচ্ছে ইংলিশ, সে ইংলিশে কথা বলে, ঠিক কিনা? সো একটা বাচ্চা যখন পজিটিভ কথা শুনতে শুনতে বড় হয়, তার সফটওয়্যারগুলো হয় পজিটিভ। সে যদি নেগেটিভ কথা শুনতে শুনতে বড় হয়, তাহলে তার সফটওয়্যার ডাউনলোড হয় কি নেগেটিভ। আর আমরা যারা বাঙালিরা আছি, আমাদের বাঙালিদের ম্যাক্সিমামের সফটওয়্যার এসে নেগেটিভ, ঠিক কিনা? কারণ কি? কারণ দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বলি, একটা বাচ্চা জন্মের পর প্রথম কোন কথাটা শুনে বলেন তো? প্রথম শব্দটাই হয় না। না বাবু কাঁদে না, হ্যাঁ, না বাবু কাঁদে না। এরপর যখন একটু বড় হয়, বাবা ওদিকে যেও না, এটা ধরো না, এটা খেয়েও না, রাইট? রাইট কিনা? তাহলে তার ব্রেনের সফটওয়্যার কি হচ্ছে? সব নেগেটিভ সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। তাহলে আপনার আমার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটাই ঘটছে। জন্মের পর থেকে আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়েছে সব নেগেটিভ। যদি আমাদের সফটওয়্যার নেগেটিভ হয়, তাহলে আউটপুট কি পজিটিভ আসবে? কখনোই আসবে না। তাহলে কি করতে হবে? এটাকে রিপ্রোগ্রামিং করতে হবে। আমাদের ল্যাপটপে যেমন ভাইরাস ঢুকলে এটাকে আগে কী করতে হয়? ভাইরাস ক্লিন করতে হয়, তারপরে অ্যান্টিভাইরাস মারতে হয়। ঠিক একই রকমভাবে আমাদের ব্রেনটা যেহেতু এখন নেগেটিভ দিয়ে ভরপুর, এই ব্রেনটাকে আগে ক্লিন করতে হবে। দেন আমরা আমাদের মতো করে প্রোগ্রাম ইনস্টল করব। দেখেন, আল্লাহ তাআলা ব্রেন কেন দিছে বলেন তো? বোঝার জন্য না? ব্রেনকে কন্ট্রোল করার কথা কার? আমার ব্রেন কন্ট্রোল করবে কে? আসলে কি আমি আমার ব্রেনকে কন্ট্রোল করতেছি, না আমার ব্রেন আমাকে কন্ট্রোল করতেছে? বলেন তো। ব্রেন আমাকে কন্ট্রোল করছে। ব্রেন আমাকে কন্ট্রোল করছে। আমরা কিন্তু ব্রেনকে কন্ট্রোল করতে পারি না। সো আজকে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আজকের পর থেকে আমি আমার ব্রেনকে কন্ট্রোল করব। দেখেন, আমাদের ব্রেনের দুইটা পার্ট। একটা হচ্ছে ডান পাশের যে পার্টটা আছে, এটাকে বলা হয় কনসিয়াস মাইন্ড। আর বাম পাশে যেটা আছে, এটা সাবকনসিয়াস মাইন্ড। আমাদের ব্রেনের মধ্যে এরকম দুইটা পার্ট আছে না? এই কনসিয়াস মাইন্ডটা হচ্ছে লজিক্যাল মাইন্ড। আমরা এই যে এখন যে কথাটা শুনতেছি, এই কথাগুলো আমাদের কনসিয়াস মাইন্ডে যে হিট করছে। বিষয়টা বুঝতে পারছেন? এই কথাগুলো আমাদের কনসিয়াস মাইন্ডে যে হিট করতেছে, আমরা এটাকে লজিক্যালি থিঙ্কিং করব, লজিক্যালি চিন্তা করি। লজিক্যালি চিন্তা করার পর যেই রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা যে সাবকনসিয়াস মাইন্ডে যে সেট হয়। আর যখন এটা সাবকনসিয়াস মাইন্ডে একবার সেট হয়ে যায়, তখন আপনি আর চাইলেও এইটাকে চেঞ্জ করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? তখন আর আপনি চাইলেও এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। কনসিয়াস মাইন্ড ওয়ার্ক হোয়েন ইউ আর অ্যাওয়েক। যখন আপনি জেগে থাকেন, ঠিক ততক্ষণ আপনার কনসিয়াস মাইন্ড কাজ করে। বাট সাবকনসিয়াস মাইন্ড এটা কাজ করে 24 ঘন্টা। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কি এরকম কোনো ঘটনা ঘটছে কখনো? ধরেন আপনি কোথাও একটা ট্যুরে যাবেন, আপনার সেই ভোর 4টার সময় উঠে রেডি হয়ে বের হয়ে যেতে হবে। আপনি অ্যালার্ম দিয়েছেন 4টায়, কিন্তু ঘড়িতে অ্যালার্ম বাজার আগে আপনার ঘুম ভেঙে গেছে। এরকম ঘটনা ঘটছে? কিভাবে ঘটলো? আমার মাইন্ড। কারণ
আপনি কনসিয়াস মাইন্ডে চিন্তা করেছিলেন যে আমাকে 4টার সময় ঘুম থেকে উঠতে হবে অ্যাট এনি কস্ট। আপনি যখন এটা চিন্তা করেছেন তখন এটা যে সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে গেছে। আর সাবকনসিয়াস মাইন্ড 24 ঘন্টা কাজ করে। সাবকনসিয়াস মাইন্ড ওই টাইমে আপনাকে জাগায় দিছে, তোমাকে উঠতে হবে, ওঠো। বিষয়টা বুঝেছেন? ঠিক একই রকম ভাবে এটা শুধু এই ঘুম থেকে ওঠার ক্ষেত্রে না, আমাদের টোটাল লাইফটাই এইরকম। আমার সাবকনসিয়াস মাইন্ডে যা সেট আমি তাই করতেছি, আর এটাকে চেঞ্জ করাটা অত সহজ না। আচ্ছা দেখেন, সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অ্যানালাইসিক্যাল, এখানে অ্যানালাইজ করা যায়, বাট কনসিয়াস মাইন্ড হচ্ছে ক্রিয়েটিভ। আপনি যা দিয়ে দিচ্ছেন সে ওটা করে ফেলবে। আচ্ছা, সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে লিমিটেড পাওয়ার। সাবকনসিয়াস মাইন্ডের তেমন কোনো পাওয়ার নাই, বাট কনসিয়াস মাইন্ডের পাওয়ার নাই। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আনলিমিটেড পাওয়ার। এর পাওয়ার এত বেশি যে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি চিন্তাও করতে পারবেন না এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটা কত বেশি। দেখেন, একবার এক বৈজ্ঞানিক মানুষের ব্রেন নিয়ে রিসার্চ করবে, এজন্য সে একটা আসামিকে বেছে নিয়েছে যার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সে আদালতে আপিল করলো যে একে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমি তাকে নিয়ে একটা রিসার্চ করতে চাই। তখন আদালত তাকে বলছে সে যদি রাজি থাকে তাহলে তুমি করতে পারবা। তো সে তার কাছে গেল, যে তাকে বলতেছে এইভাবে যে অমুক দিন তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। তোমাকে যদি ফাঁসি দিয়ে মারা হয় তুমি অনেক কষ্ট পাবা, তোমার ঘাড়ে রক ছিঁড়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, অনেক কষ্ট। তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমরা একটা সহজ মৃত্যু দিব, ওই দিন ওই টাইমেই দিব। তো মৃত্যুটা কীভাবে হবে? পৃথিবীর সবচাইতে বিষধর সাপ দিয়ে তোমাকে একটা ছোবল দেওয়া হবে, যেই ছোবল দেওয়ার মাত্র 2 সেকেন্ডের মধ্যে তুমি মারা যাবা। বিষয়টা বুঝতে পারছেন? তো সে চিন্তা করলো যে আসলেই তো আমাকে যদি ফাঁসি দিয়ে মারা হয় আমি তো অনেক কষ্ট পাবো, তার চেয়ে এইটাই ভালো, মরতে তো হবেই। সে রাজি হয়ে গেল। আচ্ছা বলেন তো, এরপর থেকে ওই আগ মুহূর্ত পর্যন্ত তার মাথায় কি কাজ করতেছে? যে সাপ আমাকে দংশন করবে, তার 2 সেকেন্ডের মধ্যে আমি মারা যাব, রাইট কিনা? সে চাইলে কি এটা ভুলতে পারবে? বিষয়টা হচ্ছে এরকম। আমি একটা ঘটনা বলি। এক লোক ওই ওষুধ বিক্রি করে, ওই কি বলে হার্বাল ওষুধ আছে না, হার্বাল ওষুধ বিক্রি করে। মানে এক ওষুধে সব রোগের চিকিৎসা হয়, সব রোগ ভালো হয়ে যায়। তো সে ওষুধ বিক্রি করতেছে এইভাবে যে আমার এই ওষুধ তুমি যদি খাও তোমার যত রোগ আছে সব ভালো হয়ে যাবে, 100% গ্যারান্টি। যদি ভালো না হয় তুমি যত টাকার ওষুধ কিনছো তার 100 গুণ বেশি ফেরত দেবো। শর্ত শুধু একটা, তুমি যখন ওষুধ খাইবা বান্দরের কথা চিন্তা করতে পারবা না। হ্যাঁ, কি শর্ত? বান্দরের কথা চিন্তা করা যাবে না। আচ্ছা বলেন তো, এরপরে এই ওষুধ খাইলে যখনই আপনি হাতে নেবেন এই চিন্তাটা সবার আগে আসবে কি আসবে না? আজ পর্যন্ত ওষুধ খাইছেন, জীবনে কোনোদিন বান্দরের কথা চিন্তা আইছে মাথায়? এখন ওষুধটা ধরলেই মনে হবে যে বান্দরের কথা তো চিন্তা করা যাবে না। তাহলে ওষুধ আর কাজ করবে? ওই লোকের আর ধরতে পারবেন? কারণ সে তো শর্ত দিয়ে দিছে বান্দরের কথা চিন্তা করা যাবে না। বিষয়টা বুঝেন নাই? ঠিক একই রকম ভাবে এই লোকের মাথায় এখন কি কাজ করতেছে? সাপ, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমি মারা যাব, ঠিক কিনা? নির্ধারিত সময়ে তাকে আলাদা একটা রুমে নেওয়া হলো, তাকে একটা চেয়ারে বসানো হলো, তার সামনে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপটা রাখা হলো, তাকে দেখানো হলো যে এই সাপ তোমাকে দংশন করবে, তুমি 2 সেকেন্ডের মধ্যে মারা যাবা, তুমি কি রেডি? হ্যাঁ রেডি। এখন তার চোখ বেঁধে দেওয়া হলো, তার চোখ বেঁধে দিয়ে তাকে একটা জীবাণুমুক্ত সুই দিয়ে আঘাত করা হয়েছে।
এবং সে 2 সেকেন্ডের মধ্যে মারা গেছে। এবং এই মৃত্যুর পরে তাকে আবার একটা পোস্টমর্টেম করা হলো, তার শরীর থেকে ওই সাপের বিষ পাওয়া গেছে। হাউ ইজ পসিবল? এই ব্রেন, তার সাবকনসিয়াস মাইন্ড তার শরীরের ভিতরে এই বিষ তৈরি করে দিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটা এত বেশি, আপনি একবার যা মনে প্রাণে বিশ্বাস করে ফেলবেন, সেখান থেকে আর আপনি বের হতে পারবেন না। ক্লিয়ার? কনসিয়াস মাইন্ড হচ্ছে মাস্টার আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে সার্ভেন্ট। আপনি কনসিয়াস মাইন্ড, মাস্টার মাইন্ড, আপনি এটা দিয়ে কোনো কিছু একটা রিসিভ করে ফেলছেন। সার্ভেন্টের কাজ কি? হুকুম পালন করা, তাই না? সে ওটা করতেই থাকবে। কনসিয়াস মাইন্ডের পাওয়ার হচ্ছে 10% আর সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার হচ্ছে 90%। এ হচ্ছে আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি। এখন এই যে আমাদের যে কনসিয়াস মাইন্ডের মাধ্যমে যে সাবকনসিয়াস মাইন্ডে যেটা সেট হয়েছে, এটাকে আমরা কিভাবে রিমুভ করব? এটাকে আমরা কিভাবে রিমুভ করব? এটাকে, কারণ আমাদের ব্রেনে সেট হয়েছে কি? নেগেটিভ জিনিস। আজকে থেকে, এই মুহূর্ত থেকে সকল প্রকার নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে। যখনই কোনো কিছু নেগেটিভ মনে আসবে, সাথে সাথে হাতুড়ি দিয়ে বাড়ি দেন যে নেগেটিভ চিন্তা করা যাবে না। স্টপ নেগেটিভ থিঙ্কিং, স্টে ওয়ে ফ্রম দোজ থিঙ্কিং নেগেটিভ। তাদের থেকে দূরে থাকতে হবে যারা নেগেটিভ চিন্তা করে, কারণ আমার সফটওয়্যারটা কিন্তু তাদের মাধ্যমেই কিন্তু ডাউনলোড হয়েছে, বুঝেন নাই? সো নিজে নেগেটিভ চিন্তা করা যাবে না, এবং যারা নেগেটিভ চিন্তা করে তাদের থেকে দূরে থাকতে হবে। আমার কথা হচ্ছে একটাই, যদি চিন্তা করার মাধ্যমে সব কিছু অ্যাচিভ করা যায়, আর নেগেটিভ চিন্তার মাধ্যমে যদি সব কিছু থেকে পিছনে পড়তে হয়, তাহলে আমাদের কোনটা করা উচিত? পজিটিভ চিন্তা করা উচিত না? আমি জাস্ট একটা কথা বলি, দেখেন, পৃথিবীতে আজ পর্যন্ত যে যা কিছু অ্যাচিভ করছে, যে যা কিছু আবিষ্কার করছে, সব কিছু হচ্ছে তার চিন্তার রেজাল্ট। রাইট অর রং? টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে, তার কাছে কি কোনো ফর্মুলা ছিল? সে চিন্তা করেছিল বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করা সম্ভব। কিভাবে করবে এটা কিন্তু সে নিজেও জানতো না, জানতো? বাট সে যখন এটা নিয়ে চিন্তা করা শুরু করেছে, ব্রেইনকে যখন অর্ডার করেছে, ব্রেইন নিজে থেকে কিন্তু এর ফর্মুলা তৈরি করতে শুরু করছে যে কিভাবে এটা জ্বালানো যায়, কিভাবে জ্বালানো যায়। সে যত বেশি প্রেশার দিছে, ব্রেন তত বেশি কাজ করছে। রাইট ব্রাদার্স এরোপ্লেন আবিষ্কার করছে না? তাদের কাছে কি এরোপ্লেন আবিষ্কার করার কোনো ফর্মুলা ছিল? স্বপ্ন চোখে পাইছে? তাহলে তারা কি করছিল? জাস্ট চিন্তা করেছিল এবং ব্রেইনকে প্রেশার দেওয়া শুরু করছে যে কিভাবে করা যায়, কিভাবে করা যায়। তার ব্রেইন তার রাস্তা দেখায় দিছে। আপনি যেই সেক্টরে কাজ করেন, যে কোনো সেক্টরে কাজ করেন, আপনি ব্রেইনকে প্রেশার করেন যে আমি এইটা অ্যাচিভ করব, কিভাবে করব। দেখবেন এত সুন্দর প্ল্যান আপনার ভিতর থেকে বের হচ্ছে, যেটা আপনি কোনোদিন চিন্তাও করতে পারেন নাই, এবং পৃথিবীর কোনো ট্রেনার আপনাকে সেই প্ল্যান দিতেও পারবে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে ইউনিক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে সৃষ্টি করেছে। সো আপনার ব্রেইন আপনাকে যে প্ল্যানটা দেবে, এই প্ল্যানটাই হবে আপনার জন্য বেস্ট প্ল্যান। কারণ কি জানেন? কারণ আমার ভিতর থেকে যে প্ল্যানটা বের হয়েছে, এই প্ল্যানের উপর আমার 100% বিলিভ থাকবে। আর
আর যেখানে আমার বিলিভ আছে সেখান থেকেই সফলতা আসে। আমি আপনাকে একটা প্ল্যান দিব, যে প্ল্যান আপনি বিশ্বাসই করতে পারেন না, এই প্ল্যান কি আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব? কখনো সম্ভব না। সো ব্রেইনকে পুশ করতে হবে, নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে, এবং যারা নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ কাজ করে, নেগেটিভ কথা বলে, তাদের থেকে দূরে থাকতে হবে। যদি এই কাজটা করতে পারেন, পাশাপাশি একটা কাজ করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। এখানে দেখেন, ইন অ্যাভারেজ অফ 60,000 থট আর কামিং টু আওয়ার ব্রেন এভরি ডে, 90% of which happened the previous day and 99% of which are negative thought. আমাদের ব্রেইনে প্রতিদিন ইন অ্যাভারেজ 60,000 চিন্তা আসে, যার 90%ই হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেতে যে ঘটনাগুলো ঘটছে এগুলাকে নিয়ে, আর এর 99%ই হচ্ছে নেগেটিভ। বিষয়টা বুঝতে পারছেন? সো আপনি যদি আজকে থেকে এই নেগেটিভ থেকে দূরে থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর 2 নম্বর কাজ কি? পজিটিভ থিঙ্কিং করতে হবে। দেখেন, আপনি যেরকম চিন্তা করবেন, যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার সাথে নেগেটিভ ঘটনা ঘটতে থাকবে, আর যদি পজিটিভ চিন্তা করেন আপনার সাথে পজিটিভ চিন্তা, পজিটিভ জিনিসগুলো ঘটতে থাকবে। প্রমাণ দিব? প্রমাণ দিব? সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন। একটু রিয়েলাইজ করেন, চিন্তা করেন যে আমরা দূরে কোথাও ঘুরতে গেছি, সবুজ একটা বনের মধ্যে ঘুরতেছি ঘুরতেছি, হঠাৎ করে আমাদের সামনে বিশাল বড় একটা তেঁতুল গাছ, যেই গাছে অনেক অনেক পাকা তেঁতুল ঝুলতেছে, বাতাসে ধুল খাচ্ছে তেঁতুলগুলো। এই তেঁতুলটা আমি ছিঁড়ছি, এটাকে ছিলছি, এটা তেঁতুলের যে টেস্ট মুখে দেওয়ার সাথে সাথে একবার আচ্ছা এবার চোখ খুলেন। আচ্ছা বলেন তো, কার কার মুখে পানি আসছে? আচ্ছা তেঁতুল খাইছেন কে কে? হ্যাঁ, আচ্ছা দেখছেন কে কে? এখন দেখছেন কে কে? রিয়ালিটিতে ধরছেন কে কে? শুইছেন কে কে? আমি দেখিও নাই, খাইও নাই, ধরিও নাই, ছুঁয়েও নাই, জাস্ট চিন্তা করেছি। রাইট অর রং? আমার মুখে কিন্তু পানি আসছে। এটাই হচ্ছে মেইন জিনিস। আপনি যা চিন্তা করবেন আপনার বডিতে ওইটার রিফ্লেকশন আসবেই। সেটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, আর যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে নেগেটিভটাই আপনার বডিতে আসবে। এখন নেগেটিভ চিন্তা দিয়ে আজ পর্যন্ত একজন মানুষ সফল হয়েছে আপনি দেখান, বাট শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং দিয়ে হাজার হাজার মানুষ সফল হয়েছে। তাহলে শুধু পজিটিভ চিন্তা করলে যদি সফল হওয়া যায়, তাহলে পজিটিভ চিন্তা করা উচিত কি না? উচিত না? পজিটিভ চিন্তা করতে হবে। আর আমরা যদি পজিটিভ চিন্তা করি, এই জিনিসগুলো আমাদের সাথে ঘটতে শুরু করবে। আমাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করা শুরু করবে, আমাদের মধ্যে হ্যাপিনেস চলে আসবে, কনফিডেন্স চলে আসবে, মোটিভেশন চলে আসবে, বিলিফ সিস্টেমটা স্ট্রং হয়ে যাবে। আর এই জিনিসগুলো যার মধ্যে থাকে তার সফলতা পৃথিবীর কেউ আটকায় রাখতে পারে না। ঠিক কিনা? আমাদের মস্তিষ্কের সঠিক সঞ্চালনা আমাদের জীবনের সঠিক সঞ্চালনা। আপনি যা চান তা কল্পনা করুন এবং এটিকে সত্য মেনে কাজ করতে থাকুন, দেখবেন আপনি যা কল্পনা করছেন তাই আপনার সাথে ঘটতে শুরু করেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যা কল্পনা করতে শুরু করবেন, এটাকে সঠিক জেনে, সঠিক মেনে, সত্য মেনে যে ইয়েস এটা আমার পক্ষে করা সম্ভব, কাজ করতে থাকেন, দেখবেন এটা আপনার জীবনে ঘটতে শুরু করছে।
টমাস আলভা এডিসন যখন বারবার ব্যর্থ হচ্ছিল, আমরা জানি টমাস আলভা এডিসন 9999 বার ব্যর্থ হয়েছে, তাই না? এটা আসলে একজাক্টলি এটা হয়তো এতটা না, এটা হয়তো তবে সে অনেকবার ব্যর্থ হয়েছে, এটা সত্য। সে যখন বারবার ব্যর্থ হচ্ছিল তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে স্যার আসলে কি বৈদ্যুতিক বাল্ব জ্বালানো সম্ভব? এটা কি আসলেই জ্বলবে? আপনি কি বাল্ব আবিষ্কার করতে পারবেন? তখন সে অ্যান্সার কি দিয়েছিল জানেন? কারণ আমি তো বাল্ব আবিষ্কার করে ফেলেছি, এখন শুধু দেখতেছি এটা জ্বলতেছে না কেন। তাহলে এবার চিন্তা করেন তার মেন্টালিটি কতটুকু পজিটিভ। আর আমরা কাজ শুরু করার আগে চিন্তা করি আমারও তার হবে না, আমি পারবো না, আমি অত স্মার্ট না, আমি অত বেশি শিক্ষিত না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো না, আমি দেখতে অত সুন্দর না, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আর যখন আপনি এই কথাগুলো যখন চিন্তা করতে থাকেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে কি সেট হয়? এগুলাই সেট হয়। আপনি কাজ করতে গেলে সাবকনসিয়াস মাইন্ড আপনাকে এইটাই দেয়, তুমি পারবা না, তোমার এটা নাই, তোমার ওইটা নাই। আর আপনি যদি চিন্তা করেন আমি পারবো, আমার পক্ষে সম্ভব, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ওইটাই দিবে, তুমিই পারবা, তোমার পক্ষে সম্ভব, তুমি সিরিয়াসলি কাজ করো। সো আপনাকে শুধু এই চিন্তার পরিবর্তন ঘটান, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে, লাইফ চেঞ্জ হয়ে গেছে। পৃথিবীতে এরকম অনেক লোক আছে যাদের কোনো যোগ্যতা ছিল না, শুধুমাত্র পজিটিভ চিন্তার কারণে তারা সফল হচ্ছে, শুধু পজিটিভ চিন্তার কারণে। তা আমরা কি পজিটিভ চিন্তা করব? এখন তো বলছে ইয়েস, এখান থেকে বাড়বো, যে একজনকে ইনভাইট করবো, সে করবো আমি বিটেক থাকবো না, বিটেক যাবো গা। আমিও আচ্ছা, আপনাদের মধ্যে কে কে মনে করেন বিটেক চলে যাবে? একজন। আচ্ছা, একজন পাওয়া গেছে যে মনে করে বিটেক চলে যাবে। কেন মনে হচ্ছে বিটেক চলে যাবে? অনেক দূর চলে যাবে বিটেক মনে করে। দেখেন, জাস্ট আপনি সিম্পলি একটা লজিক্যাল চিন্তা করেন। আমি যে কথাগুলো বলবো এই কথা সত্য না মিথ্যা এটা প্রমাণ করার কোনো যন্ত্র আপনার কাছে আছে? আছে? আমি স্ট্যাম্পে লিখিত দিব যে বিটেক যাবে না, এই স্ট্যাম্পে লিখিত দেওয়ার মানে কি বিটেক যাবে না? বাট আমার অ্যাক্টিভিটি দ্বারা কিন্তু বোঝা যাবে বিটেক থাকবে না যাবে, ঠিক কিনা? আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, এখানে অনেকে আছেন যারা প্রিভিয়াস অনেক কোম্পানিতে কাজ করছেন, আছেন না? এরকম কেউ আছেন যে প্রিভিয়াস একটা কোম্পানিতে কাজ করছে, ওই কোম্পানিটা চলে গেছে, এরকম কেউ একজন আছেন? আচ্ছা মুবাশশির স্যার, আপনি বলেন তো, যে কোম্পানিতে আপনি কাজ করছেন চলে গেছে, ওই কোম্পানির প্রথম কিভাবে বুঝছেন যে আপনি এই কোম্পানিটা চলে গেছে? প্রথম কিভাবে বুঝছি? আপনি ফিল করলেন যে এই কোম্পানি থাকবে না? এটা থাকবে না। আমি যেমন একটা কোম্পানির কাজ করতাম, তারা টাকা নিচ্ছিল, তারা বলছিল 6 মাসে দ্বিগুণ দেবে। তো আমার তখন ক্যালকুলেশন ছিল যে 6 মাসের দ্বিগুণ দেবে, একটা সময় যদি সেল না থাকে। আর তার যা না ওইটা না, মানে চলে যাওয়ার প্রথম ইয়েটা কি ছিল, স্টেপটা কি ছিল, তাদের কিভাবে গেছে, যাওয়ার প্রথম এর ধাপটা কি ছিল? তারা অনেক টাকা জমা করে তারা একদিনে আউট হয়ে গেছে। একদিনে রাতারাতি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কোম্পানিতে আমি কাজ করছি, আমি 120 কোটি টাকা আনছিলাম ওই কোম্পানিতে। তো ওদের যাওয়ার প্রথম শর্ত হলো ওরা পেমেন্ট বন্ধ করে দিয়েছে। 2-3 মাস পেমেন্ট বন্ধ করে বিভিন্ন সমস্যা দেখায়, পরবর্তীতে আস্তে আস্তে এমনি কোম্পানিটা ধ্বংস হয়ে গেছে। যে কোম্পানি চলে গেছে, ম্যাক্সিমাম কোম্পানির মূল ইয়াটা কিন্তু এটা ছিল, যাওয়ার আগে তারা পেমেন্টটা বন্ধ করছে, ঠিক কিনা? যে আমাদের সফটওয়্যারের ডেভেলপমেন্টের কাজ চলতেছে, এইটা চলতেছে, সেটা চলতেছে, এই সমস্ত কথা বলে আগে পেমেন্ট দেওয়া বন্ধ করছে,
ঠিক কিনা? আচ্ছা বলেন, আজকে পর্যন্ত বিটেকের এই যে সেলস এত খারাপ গেছে, একদিনের জন্য বিটেক পেমেন্ট দেয় না, এরকম কোনো রেকর্ড আছে? একজন মানুষকে দেয় না? আছে? হ্যাঁ, আমরাও সফটওয়্যারের কাজ করি, আমাদেরও সফটওয়্যার আপডেট করতে হয়, সেই ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে, কিন্তু পেমেন্ট বন্ধ করে রাখছে এরকম ঘটনা ঘটে নাই। আমি যদি চলেই যাব তাহলে তো আপনাকে টাকা দিব কেন? আমি তো টাকা নিয়ে পালানোর কথা, তাই না? আচ্ছা, বিটেক যদি চলেই যাবে তাহলে বিটেকের এই সুপার শপ করার দরকারটা কি? বিটেক যদি চলে যাবে তাহলে অ্যাপস নিয়ে আসার দরকারটা কি? এগুলো টাকা লাগে না নাকি টাকা সারা হয়? বিটেক যদি চলেই যাবে তাহলে আজকের এই প্রোগ্রাম করার দরকারটা কি ছিল? আমি তো চিন্তা করতাম মানুষ আস্তে আস্তে নেগেটিভ হইতেছে, আস্তে আস্তে নেগেটিভ হয়ে আস্তে আস্তে মানুষই আমাকে ছেড়ে চলে যাবে, আমি চুপচাপ বসে থাকি, ঠিক কিনা? এটা চিন্তা করতাম না? তাহলে আজকে আমি আপনাদের নিয়ে এখানে কথা বলতেছি কেন? চলে যাওয়ার জন্য না কোম্পানিকে আগায় নিয়ে যাওয়ার জন্য? সো আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি আমার অ্যাক্টিভিটিগুলো দেখেন, আপনি আমার অ্যাক্টিভিটিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন বিটেক থাকবে না যাবে। দেখেন, ওই যে আমি বলেছি প্রবলেম আসাটা পজিটিভ দিক, আমাদের প্রবলেম আসছে এটা পজিটিভ। প্রবলেম আসছে বলে আমরা সলিউশন খুঁজে বের করেছি এবং এমন সলিউশন নিয়ে আসছি যেটা আগের চাইতে আরো 100 গুণ বেশি পাওয়ারফুল হচ্ছে বিটেক। চলে যাওয়ার তো প্রশ্নই আসে না। আজকে দেখেন আমাদের অ্যাপ চলে আসছে, আমাদের ই কমার্স চালু হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস স্টার্ট করতে যাচ্ছি। আমি ইন্টারন্যাশনালি এখনো স্টার্ট করতে পারতেছি না, একটা জায়গায় আমি শুধু আটকা পড়ে গেছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি বিজনেসের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে দুবাই। দুবাইকে পৃথিবীর বিজনেস হাব বলা হয়, তাই না? তো আমাদের বিজনেসটা পরিচালনা করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে দুবাই। আর যে কোনো কারণেই হোক দুবাই থেকে বাংলাদেশিদের জন্য ভিসা টোটালি বন্ধ করে দিচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশি কোনো মানুষকে দুবাই ভিসা দিচ্ছে না, যেই কারণে আমার ইন্টারন্যাশনাল বিজনেসটা শুরু করতে একটু দেরি হচ্ছে। আমি যখন ভিসা পাবো সাথে সাথে আমি দুবাইতে অফিস করি, আমার সকল প্রস্তুতি রেডি, আমার সকল প্রস্তুতি রেডি। তাহলে আমি যদি চলেই যাবো তাহলে এগুলো চিন্তা করতাম? বলেন, আপনার কমন সেন্স কি বলে? বলেন। সো আমি একটা কথাই বলবো, নেগেটিভ চিন্তাটা বাদ দেন, পজিটিভ থিঙ্কিং করেন। বিটেক ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করেন আমার কথাটা। আমাদের মস্তিষ্কের সঠিক সঞ্চালনা আমাদের জীবনের সঠিক সঞ্চালনা। আপনি যা চান তা কল্পনা করুন এবং এটিকে সত্য মেনে কাজ করুন। এই যে কল্পনা করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কল্পনাকে যদি আমরা ইংলিশে কি বলা হয়? ভিজুয়ালাইজেশন। এটা ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব না। এই ভিজুয়ালাইজেশন ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ সফল হতে পারে নাই, আপনিও পারবেন না। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। কি করতে হবে? আপনি যা চান, আপনি কোন জায়গাটায় নিজেকে নিয়ে যেতে চান, এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে। কিভাবে ভিজুয়ালাইজ করবেন? ক্লিয়ার অ্যাবাউট ইউর অর্ডার। আপনি ব্রেনকে কি নির্দেশনা দিচ্ছেন এটাকে পরিষ্কার করেন। আপনি কোন জায়গাটায় যেতে চান সেই জায়গাটাকে ফিক্সড করেন, যে আমি আমার লাইফে এই জায়গাটায় যেতে চাই। যেমন আমি যদি এই মুহূর্তে বলি, এই মুহূর্তে আমরা একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারি যে আমি বিটেকের যে নতুন যে প্ল্যানটা আসছে কুরিয়ার সার্ভিসে, এইখানে আগামী 2 মাসের মধ্যে যে কোনোভাবে মিনিমাম 10,000 লোকের একটা টিম করব। যদি এটা করতে পারি আমার প্রতি মাসে 10 থেকে 12 লাখ টাকার একটা ইনকাম জেনারেট হবে। তাহলে এই 10 থেকে 12 লাখ টাকার ইনকাম জেনারেট হলে আমার লাইফস্টাইলটা কেমন হবে?
আমি কোন বাসায় থাকবো, কোন গাড়িটা ইউজ করব, কীরকম ড্রেস পরবো, এটাকে আপনার চিন্তা করতে হবে, চোখ বন্ধ করে ফিল করতে হবে যে আমি আমার লাইফস্টাইলটা এরকম হবে। দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু খুব ইন্ট্রোভার্ট স্বভাবের একজন মানুষ। আমার সাথে যারা বসে তারা বলতে পারবেন না আমি কখনো অপ্রাসঙ্গিক কোনো কথা বলি, কেউ বলতে পারবে না। আমি কোনো জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে সবাই কথা বলে, মজা করে, আমি একমাত্র ব্যক্তি চুপ করে বসে থাকি। এখানে আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা এই বিষয়টা জানে, আমি খুবই ইন্ট্রোভার্ট একজন মানুষ। আমি এই যে এখানে দাঁড়ায় কথা বলতেছি, এটা আমি একটা সময় মনে হতো এর সাথে কঠিন কোনো কাজ মনে হয় পৃথিবীতে নাই। আমি একবার প্রেজেন্টেশন শেখার জন্য, কারণ আমার স্বপ্ন যে আমি প্রেজেন্টার হব, ট্রেনার হব, প্রেজেন্টেশন শেখার জন্য আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। প্রথম একদিন ক্লাসে গেছিলাম, একদিন ক্লাসে গেছি, আমাকে বলছিল যে ডায়াজে এসে 2 মিনিট কথা বলতে হবে নিজের সম্পর্কে। আমি শুধু আমার নিজের নামটুকুই বলতে পারছিলাম। বিষয়টা বুঝতে পারছেন? আমি শুধু আমার নিজের নামটুকু বলতে পারছিলাম। শীতের দিন ছিল, এসি ছিল। বসুন্ধরা সিটিতে শীত গরম সবসময় এসি চলে না? এই এসির ভিতরে শীতের মধ্যে আমার শরীরের জামা কাপড় যা ছিল ঘামে সব ভিজে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? এইটার কারণে আমি কোনোদিন ওই ক্লাসেই যাইনি। বাট আজকে যদি 1 লক্ষ মানুষের সামনে দাঁড় করায় দেওয়া হয়, আমি টানা 6 ঘন্টা কথা বলবো, তাতে একবারও বাঁধবে না। তাহলে আমি ক্লাস পর্যন্ত করিনি, তাহলে এখানে আসছি কিভাবে? রহস্যটা বলে দেই, শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের কারণে। আমি অল টাইম এইটাই স্বপ্ন দেখতাম, চিন্তা করতাম আমি এক সময় কথা বলবো, হাজার হাজার মানুষ থাকবে, হাজার হাজার মানুষ দেখবে, হাজার হাজার মানুষ হাততালি দেবে। শুধু এই জিনিসটা কল্পনা করেছি বারবার, এবং আমার কল্পনাগুলো এরকম ছিল, আপনারা শুনলে হাসবেন। আমার এই জিনিসটা ছোটবেলা থেকে আমার একটা ইয়ে ছিল, আমি নিজের সাথে নিজে খুব কথা বলি, আমি নিজের সাথে নিজে কথা বলি। এরকম একদিন হয়েছে, তখন আমি ক্লাস 8 বা 9 পড়ি, অতটা খেয়াল নাই। আমি স্কুল ছুটির পরে বাসায় যাচ্ছি একা একা, আমি হাঁটতেছি আর কথা বলতেছি। পিছন থেকে আমার স্যার এসে আমার সুন্দর করে কাঁধে হাত দিয়ে বলতেছে, বাবা কার সাথে কথা বলো? বাট আমি কি কথা বলছি? এই যে আমি স্টেজে দাঁড়ায় যে কথাগুলো বলবো, ওগুলো আমি একা একা বলতেছি। আমি ভিজুয়ালাইজ করেছি যে বিটেক কমিউনিকেশন পৃথিবীর সেরা প্রতিষ্ঠান হবে, আমি ভিজুয়ালাইজ করেছি। বাট যেদিন আমি ভিজুয়ালাইজ করেছি সেদিন বিটেক কমিউনিকেশনের বিও ছিল না। আজকে বিটেক যতটুকু আসছে, এই 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 পাওয়ারের কারণেই আসছে। আপনারা ভিজুয়ালাইজেশন করা শুরু করেন, আপনি বিশ্বাস করে স্টার্ট করেন, দেখেন কি ঘটনা ঘটে আপনার সাথে। শুধু বিশ্বাস করে স্টার্ট করেন। আপনি কি চান, আপনি যা চান তাই হতে পারবে, কারণ আল্লাহ ক্ষমতা আপনাকে দিয়ে দিছে। আপনাকে এমনি এমনি আশরাফুল মাখলুকাত বলা হয় নাই। মানুষ যা চিন্তা করতে পারে আর মানুষ যা বিশ্বাস করতে পারে, মানুষ তা বাস্তবায়নও করতে পারে। আল্লাহ আমাদেরকে এত বেশি পাওয়ার দিয়ে দিয়েছে, মানে আপনি যদি চিন্তা করেন আমার দ্বারা সম্ভব না, তাহলে পৃথিবীর কেউ আপনাদের সফল বানাইতে পারবে না। আর আপনি যদি চিন্তা করেন আমার দ্বারাই সম্ভব, আমিই পারবো, বিটেক থেকে যদি একজন মানুষ সফল হয় সেই ব্যক্তিটা আমি। আপনার মেন্টালিটি যদি এরকম স্ট্রং থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে হারাই দেবে।
আমরা মনে করতেছি আমাদের শত্রু অন্যরা, আসলে না, আমাদের শত্রু কিন্তু আমরা নিজেরা। আমাদের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে আমার নিজের ব্রেইন, আমার নিজের মেন্টালিটি, আমার নিজের চিন্তা ভাবনা। আপনি এই চিন্তা ভাবনাটাকে আগে চেঞ্জ করেন, পজিটিভ চিন্তা করতে থাকেন, পজিটিভ ভিজুয়ালাইজেশন করেন। শুধু চিন্তা করলে হবে না, এটাকে ফিল করতে হবে। এই যেমন এই যে একটু আগে আমি যে কাজটা করছি, আপনাদেরকে কি বলছি, তেঁতুল চুলছি, খাইছি, স্বাদটা ফিল করছি, এটার পরেই কিন্তু পানিটা আসছে, ঠিক কিনা? এই ফিলটা করতে হবে। আমি এত টাকা ইনকাম করব, আমার লাইফস্টাইলটা এমন হবে, আমি চোখ বন্ধ করে আমি দেখব। সাপোজ আপনি চিন্তা করছেন যে আমি নিজের একটা বাড়ি বানাবো, আপনাকে চিন্তা করতে হবে আমার বাড়িটা হয়ে গেছে, আমি এই গাড়িটা চালাবো, এই গাড়ি দিয়ে আমি ঢুকতেছি, দারোয়ান আমাকে সেলুট মারতেছে, আমি এই কালারের জামা পরে আছি, আমি নামার সময় দারোয়ান আমার গেটটা খুলে দিচ্ছে। এটা একবারে ফিল করতে হবে। আর এই ওভারঅল কাজটা সবচেয়ে পাওয়ারফুল হবে যদি আপনি প্রতিদিন একই জায়গায় বসে এই কাজটা করেন, সেম প্লেস, সেম টাইম। এটা জাদুর মতো কাজ করে। তো এর জন্য আমাদের সবচাইতে বেটার টাইম, বেটার প্লেস হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি 10 মিনিট, জাস্ট 10 মিনিটস বিছানায় বসেন, কারোর সাথে কোনো কথা না বলে আপনি ভিজুয়ালাইজ করা শুরু করেন। আপনার যা চাওয়া আছে এই জিনিসগুলো আপনি মনে করেন আমি পেয়ে গেছি। পাওয়ার পরে আপনি এটাকে কিভাবে উপভোগ করছেন ফিল করেন, ফিল করেন। এই কাজটা আপনি শুধু কন্টিনিউ করেন না, বেশি না, মাত্র 3 মাস করেন। আপনার লাইফ যদি চেঞ্জ না হয় পরে এসে আমার কাছে বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনার লাইফ চেঞ্জ হতে বাধ্য। কারণ এই 3 মাসে আপনার ব্রেনের সেটআপমেন্ট চেঞ্জ হয়ে যাবে। 3 মাস যখন আপনি এটাকে কন্টিনিউ ভিজুয়ালাইজ করতে থাকবেন, আপনার ওই যে সফটওয়্যার, নেগেটিভ সফটওয়্যারগুলো এগুলো ডিলিট হয়ে পজিটিভ সফটওয়্যার সেট হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, রাইট অন পেপার। আপনি যা চিন্তা করতেছেন এটা শুধু চিন্তা করলে হবে না, এটা কাগজে লিখতে হবে। এটা কাগজে লিখতে হবে এবং পড়তে হবে। আর এই যে পড়াটা খুব ইম্পর্টেন্ট। এই যে আপনি পড়বেন মনে মনে না, লাউডলি। লাউডলি বলতে চিল্লায় পড়ার দরকার নাই, অন্তত এমনভাবে পড়বেন যাতে করে এই কথাগুলো আপনার কানে শোনা যায়। বিষয়টা বুঝতে পারছেন? কথাগুলো আপনার কানে শোনা যায়, এটার একটা আউটপুট আছে। আমি একটা এক্সাম্পল দিই। আমাদের সমাজে এরকম মাঝে মধ্যে এরকম কিছু গান ভাইরাল হয়ে যায় যে গানের কথাগুলো সুন্দর না, ভাইরাল হয় না? যেমন এই যে মাঝখানে একটা গান ভাইরাল হয়েছিল, কি যেন, কুত্তার বাচ্চা, ভাইরাল হয়েছে না? কথাটা কিন্তু বিশ্রী একটা কথা, রাইট? কিন্তু এখানে বলেন তো, এই গানটা অন্তত এক কলি হলো গাইছেন কে কে? কথাটা সুন্দর না, কেন গাইছেন? কারণ এটা এত বেশি পরিমাণ আমার ব্রেন এটাকে রিসিভ করছে, আউটপুট তো দিবে, আউটপুট দিবে 100%। আপনার ব্রেনে যা ঢুকছে এ আউটপুট দিবে। এরকম হয়েছে যে আপনি বাসে বসে আছেন, হঠাৎ করে আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে কুত্তার বাচ্চা, পরে আবার চিন্তা করছে হায় এটা কি করতেছি, হয়েছে না? ব্রেন। সো এই জায়গায় যদি এই গানটা ছাড়া যদি আপনার স্বপ্নগুলো, আপনার লাইফের গোলগুলো যদি আপনি আপনার ব্রেনে ইনপুট করেন, ব্রেন আপনাকে এটাই আউটপুট দিতে শুরু করবে। সো এটা কাগজে লিখে আপনি প্রতিদিন 40 দিন, জাস্ট 40 দিন এই কাজটুকু করেন, ভিজুয়ালাইজ করেন, কাগজে লিখে পড়েন, তারপরে রেজাল্ট যেটা বের হবে আপনি নিজে অবাক হয়ে যাবেন।
আপনি এক নতুন মানুষ হয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, কেউ একজন এটা করে দেখেন, যদি না হয় তারপরে আসে আমার কাছে বললেন, স্যার আপনি তো বলছিলেন আমি করছি কিন্তু আমার কোনো রেজাল্ট আসে নাই। ইন রেজাল্ট ভিজুয়ালাইজ, এই যে একটু আগে যেটা বলছি, ওইটা হওয়ার পরে আমার রেজাল্ট হওয়ার পরে আমার লাইফস্টাইলটা কেমন হবে, এটাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি সফল হয়ে গেছি, এরপরে আমার লাইফস্টাইলটা কেমন হবে এইটাকে চিন্তা করতে হবে, এইটাকে ফিল করতে হবে। দেন যখন আমি ফিল করেছি যে আমি এটা পেয়ে গেছি, কি করতে হবে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আমি এটা পেয়ে গেছি। লাউডলি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। এরপরে স্টার্ট ওয়ার্কিং। এখন এতটুকু করে শুধু বসে থাকলে কাজ হবে না, শুধু ভিজুয়ালাইজ করে বসে থাকলে কাজ হবে না। এতটুকু করার পরে আপনি কাজ শুরু করেন, দেখেন রেজাল্ট, আগে যেই কাজ করে যেই রেজাল্ট পাইছেন এখন সেই কাজ করে তার সাথে 1000 গুণ বেশি রেজাল্ট আসবে। কি আমরা কি এটা করব সবাই? করা না করা টোটালি আপনার পার্সোনাল ব্যাপার। তবে আমি চ্যালেঞ্জ করতে পারি, যারা যারা এটা করবেন, আপনি বিটেক করেন আর না করেন, আপনার লাইফের যে গোলগুলো আছে, আপনার যে ড্রিমগুলো আছে, এই ড্রিমগুলো বাস্তবায়ন হয়ে যাবে। কারণ আপনার ব্রেইন আপনাকে রাস্তা দেখাবে যে কিভাবে গেলে আপনি এটাকে বাস্তবায়ন করতে পারবেন, ব্রেইন দেখায় দিবে। একেবারে শেষ প্রান্তে চলে আসছি। 2 গাধার গল্প, একটা গল্প বলে শেষ করে দিই। এক কৃষক 2টা গাধা পালত। তো কৃষকটা ছিল খুব কৃপণ টাইপের, সে গাধাকে প্রচুর পরিশ্রম করাইতো ঠিকই, কিন্তু খাবার দাবার ভালো দিত না। তো গাধাগুলো খুব রোগা হয়ে গেছে। তো হঠাৎ করে একদিন এই 2টা গাধাকে জঙ্গলের পাশে একটা খুঁটির সাথে বেঁধে রাখছে কৃষক, ওখান থেকে ঘাস টাস খাবে, যে কোনোভাবে হোক তার খুঁটিটা উঠে গেছে। এই 2 গাধার মধ্যে একটা গাধা আমার একটু চালাক ছিল। চালাক গাধা বোকাটারে বলতেছে, বন্ধু আমাদের মালিক তো আমাদের উপর যে অবিচার করে, যে চলো যেহেতু সুযোগ পাইছি আজকে পালাই, যেহেতু সুযোগ পাইছি আজকে চলো পালাই। এখন দ্বিতীয়টা বলতেছে, পালায় যাব কোথায়? যেখানে যাব সেখানে কি না কি হয়, বুঝেন নাই? আমি যাব না। বলতেছে যে তুমি যদি না যাও আমি কিন্তু একা চলে যাব। তুই গেলে যা, আমি যাব না। তো যেই কথা সেই কাজ, প্রথম গাধা দ্বিতীয় গাধাকে রেখে পালায় গেছে, আর প্রথম গাধা ওখানেই বসে আছে। কিছুক্ষণ পর কৃষক আসলো, এসে দেখে গাধা একটা আছে আরেকটা নাই। সে অনেক খোঁজাখুঁজির পরে দ্বিতীয় গাধাকে না পেয়ে এক গাধা নিয়ে বাসায় চলে গেছে। এর 2 বছর পরে হঠাৎ করে ওই জায়গাটায় ওই গাধাটা বাঁধা ছিল, যেটা পালায় নাই, সে বাঁধা ছিল। সে দেখতে পাচ্ছিল যে দূর থেকে একটা নাদুস নুদুস একটা গাধা হেলতে ধুলতে আসতেছে। সে খুব খেয়াল করে দেখলো, আরে এটা তো আমার সেই বন্ধুটা যে 2 বছর আগে পালাইছিল। সে বন্ধু গাধা কাছে এসে বলতেছে যে বন্ধু তোমার এই অবস্থা কেন? তুমি তো আগের চাইতে আরো অনেক বেশি রোগা হয়ে গেছো, ঘটনা কি? সে বলতেছে যে রোগা হবো না, তুমি তো পালায়ে গেছো। আর আমাদের মালিকটা কেমন কৃপণ তুমি তো জানো, আগে 2 জনে যেই কাজ করতাম এখন আমার একা সেই কাজ করায়, খাবার তো দেয়ই না। তখন ওই প্রথম গাধা বলতেছে, বন্ধু দেখো সেদিন কিন্তু তোমার জন্য সমান সুযোগ ছিল, তুমি যদি সেদিন আমার সাথে যাইতা তাহলে তোমাকে কিন্তু এই কষ্টটা করতে হতো না। আজকে দেখো আমি এমন একটা জায়গায় থাকি, আমাকে কোনো কাজ করতে হয় না, বিশাল সবুজ মাঠ, আমি সারাদিন মনে সুখে ঘুরি আর ঘাস খাই, আমাকে কেউ কোনো কিছু বলে না, আমি স্বাধীন। তোমার কাছেও সেম সুযোগটাই ছিল, তুমি কেন গেলা না? সত্যি করে বলো। এবার 2 নম্বর গাধা বলতেছে,
কেন যাই নাই তোমারে বলি। আমাদের মালিকের একটা মেয়ে আছে না, আছে, তো মেয়েটা পড়াশোনায় খুব খারাপ। হ্যাঁ, তো মালিক প্রায় প্রায় বলে এইবার যদি পাস না করতে পারোস তোরে গাদার লগে বিয়ে দিব। আর আমি জানি এই মাইয়া জীবনেও পাস করতো না, আমি আশায় বসে আছি কবে আমার সাথে বিয়ে দিবে। আমরা ভাবতেছি এটা গাধার গল্প, এটা আমাদের প্রত্যেকটা মানুষের গল্প। আমরা ভাবতেছি কেউ না কেউ এসে আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়ে যাবে। এটা জীবনেও হবে না, জীবনেও হবে না। আজকে আমাদের লাইফটাকে চেঞ্জ করার সমান সুযোগ সবার কাছে আছে, সবাই এটাকে কাজে লাগাবে না। কেউ চিন্তা করবে কোনো না কোনোভাবে একবার লাইফ চেঞ্জ হয়েই যাবে, কোনো দিন হবে না, মৃত্যু চলে আসবে, কিন্তু এই চেঞ্জ আর আসবে না। আপনার লাইফের পরিবর্তন তখন থেকে শুরু হবে যখন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন, ইয়েস আমি আগে নিজেকে চেঞ্জ করব। আপনি যদি আপনার লাইফকে চেঞ্জ করতে চান, সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মেন্টালিটি পরিবর্তন করতে হবে, নিজের কথাবার্তা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে পরিবর্তন না আসবে, আপনার সফলতা কখনোই আসবে না। কি আমরা কি অন্তত নিজেকে পরিবর্তন করব? পজিটিভ চিন্তা করব, পজিটিভ কাজ করব, সবাই করব। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সর্বশেষ আরেকটা কথা বলি, দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের লাইফে সুযোগ আছে, প্রত্যেকটা মানুষের লাইফে। সবাই কিন্তু সুযোগকে কাজে লাগাইতে পারে না। আজকে আমরা যে কথাগুলো বলছি সবার জন্য কিন্তু একই কথা বলেছি, নাকি আলাদা করে কাউকে কিছু বলছি? যারা যারা এটাকে কাজে লাগাবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের প্রত্যেকের লাইফ চেঞ্জ হবে। আমরা হয়তো ভাবতেছি পরবর্তী সুযোগ, কালকে কি হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। পরবর্তী সুযোগটা এর চাইতে ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। যদি ভালো হয় তাহলে তো অনেক ভালো, আর যদি খারাপ হয় আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক ছাত্র তার শিক্ষককে বলছে যে স্যার, আমরা কিছু মানুষ সফল হই, কিছু মানুষ ব্যর্থ হই, কারণ কি? স্যার বলছে তুমি আমার সাথে আসো। স্যার তারে নিয়ে গেছে একটা বাগানের কাছে, ফুলের বাগান, একটা গোলাপ ফুলের বিশাল বড় একটা গোলাপ বাগান। স্যার বলতেছে তুমি এই বাগানের এই পাশ দিয়ে ঢুকবা, ওই পাশ দিয়ে বের হবা, এর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ফুলটা তুমি ছিঁড়ে নিয়ে আসবা, কিন্তু একটা শর্ত, যে ফুল তুমি ক্রস করে সামনে চলে যাবা সেই ফুল ছিঁড়তে পারবা না। তো কিছুক্ষণ পর ছাত্র ঘুরে আসলো একটা আধা ঝরা ফুল হাতে নিয়ে। স্যার জিজ্ঞেস করলো ব্যাপার কি, তুমি কি বাগানে এর চেয়ে সুন্দর ফুল পাও নাই? হ্যাঁ স্যার পাইছি। তাহলে তুমি ছিঁড়ো নাই কেন? ছিঁড়ি নাই স্যার, আমি যখন ঢুকছি তখন দেখছি অনেক সুন্দর সুন্দর ফুল, আমি মনে করছি সামনে তো আরও অনেক সুন্দর ফুল আছে, কিন্তু আপনি তবে শর্ত দিয়ে দিয়েছেন পিছনে যেটা রেখে যাব সেটা আর ছেঁড়া যাবে না। আমি যেতে যেতে দেখি বাগানই শেষ হয়ে গেছে, লাস্টে এটাই ছিল, এটাই নিয়ে আসছি। তখন স্যার বলতেছে এটা আমাদের লাইফেও সেম ঘটনাটা ঘটতেছে। আমাদের লাইফে অসংখ্য সুযোগ আসছে, আমরা এটাকে রিসিভ করছি না। আমরা বলছি পরবর্তী সুযোগটা আরো ভালো হবে, আরো ভালো হবে। এই ভালো খুঁজতে খুঁজতে একটা সময় আমরা মৃত্যুর কাছে চলে যাচ্ছি, কিন্তু সেই সুযোগই আর গ্রহণ করা হলো না। যদি সফল হতে চাও, এই মুহূর্তে যেই সুযোগটা তোমার কাছে আছে এইটাকে সঠিকভাবে কাজে লাগাও। এটাই হচ্ছে সফলতার সবচাইতে মূল বিষয়। প্রাপ্ত সুযোগটাকে যারা সঠিকভাবে কাজে লাগাইতে পারে তারাই সফল। আমরা কাজে লাগাবো, সবাই লাগাবো। ধন্যবাদ সবাইকে। তবে লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন কিনা আমি জানি না, আমাদের এক্সিকিউটিভদের মধ্যে একটা কমপ্লেন আছে আমার বিরুদ্ধে, নিজেরটা নিজেই বলি। কমপ্লেনটা হচ্ছে এরকম যে স্যার আপনারা শুধু ইনসেন্টিভ